জবাবদিহি নিশ্চিতে ব্যর্থতায় রাজনীতিকদের উপর আস্থা হারাচ্ছে জনগণ। সংস্কারে দেশ বদলে যাওয়ার ধারণা নিয়ে ভিন্নমত। জাতীয় নির্বাচন এবং গণভোটে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ। তরুণদের দল থেকে অনেকেই জয়ী হবেন, আশা প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের বিপক্ষের 25 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ভোট বানচালে বিপুল অর্থ ব্যয় এবং ষড়যন্ত্রের অভিযোগ। চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ। সেনা প্রধানের হস্তক্ষেপ চায় দলটি। সেনা সদরে তদন্ত কমিটি গঠন। শিশু গুলিবিদ্ধের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ প্রকাশ। সংকটাপন্ন হওয়ায় আফনানকে আনা হচ্ছে ঢাকায়। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রাজনীতিকদের উপর আস্থা হারাচ্ছে জনগণ। সব দল মিলে সংস্কার করলেই দেশ বদলে যাবে, এমনটা কখনোই সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক উত্তরণে দরকার সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচন। এমন বক্তব্য উঠে এসেছে রাজধানীতে এক আলোচনায়। মব সন্ত্রাস, নির্বাচনের টাকার খেলা, নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন রাজনীতিকরা। জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা বিষয়ে আলোচনা সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা। নিরাপত্তার বিষয়টি 1 নম্বরে চলে এসেছে এবং একই রকম ভাবে কর্মসংস্থান ইত্যাদি বিষয় এসছে। শান্তি, সততা, সুশাসন, জবাবদিহিতা এবং একই সাথে স্বচ্ছতার বিষয়টি এসছে। মব সন্ত্রাস ঠেকাতে না পারা সহ বিভিন্ন পর্যায়ে বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি সুশাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বুলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমাদের। একদিকে প্রত্যাশা, আরেকদিকে অনবরত বুলিং। আমরা নিজেরা নির্বাচনের ব্যাপারে কোনো মব করব না, মাসেলম্যানকে ব্যবহার করব না, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিব। আমরা ভোট কেন্দ্রগুলোকে নিশ্চিত করব, নিজেরাই পাহারা দিব। আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের জবাবদিহিতার ওপরও জোর দেয়া হয়। রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না, এটা তো সত্য কথা। বিশ্বাস করতে চাচ্ছে না। আমরা কি করা দরকার, এজ এ পার্টি আমাদের কি করা দরকার? আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব, এই থ্রু দ্য প্রসেস, পার্লামেন্টারি প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস এন্ড থ্রু পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব। আগামীতে যারা দেশ চালাবে তারা যেন ক্ষমতার ভারে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সে আহ্বান জানানো হয় আলোচনা সভায়। আমরা গত সংসদগুলিতে দেখেছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কর্মী সভায় এই কথা বলেছেন তিনি। আমরা এমন একটি সংসদ নির্মাণ করতে চাই যেই সংসদে কোনো নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে। যেই সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না। সেই জন্য বলি, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর বসুন্ধরায় জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহায়তা চান দলের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। আলোচনা হয় বাংলাদেশের
টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন তারা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। রাজধানীর বাংলা মোটরে হ্যাঁ ভোটের প্রচারণামূলক ভোটের গাড়ি উদ্বোধনের সময় তিনি আরও অভিযোগ করে বলেন, একটি বিশেষ দল গণভোটে না এর পক্ষে কথা তুলছে। যারা কখনোই সংস্কার চায়নি তারাই এখন না ভোটের পক্ষে কথা বলার চেষ্টা করছে। গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও আগের মতো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসবে বলেও মত এনসিপির এই নেতার। এ সময় দলটির নেতারা বলেন, যারা গণভোটে না এর পক্ষে থাকবে তারা নির্বাচনে জনগণের সমর্থন পাবে না। একই সঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি, যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন। জাতীয় নির্বাচন এবং গণভোট বানচাল করতে বিপুল অর্থ ব্যয় এবং ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসর ব্যবসায়ীরা। জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া 25 ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় অভিযোগ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। 24-এর গণ অভ্যুত্থান চলাকালে দেশের অধিকাংশ শীর্ষ ব্যবসায়ীরা আওয়ামী লীগ সরকারকে সমর্থন জানিয়েছিল। এমন অভিযোগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে রাষ্ট্রপক্ষের কাছে সালমান এফ রহমান সহ 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিলের ষড়যন্ত্রের নেপথ্যে অর্থের যোগান দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম, নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকেই আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরো 200-র অধিক রয়েছে। যারা গণহত্যাকারী পক্ষের শক্তি, তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই, কোন প্রকার পলিটিক্যাল ফিল্টারের মধ্য দিয়ে রিকনসিলিয়েশন করা হয়, অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে, এরা বাংলাদেশের জন্য কালচাপ হয়ে উঠেছে এবং আবার উঠবে। যারা বিচারিক প্রক্রিয়া আস্থা রাখতে চায় না, আমরা তাদেরকে সন্দেহ করছি। এই অবস্থায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছে প্রসিকিউশন। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই, অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। 24-এর 5ই আগস্ট পরবর্তী দীর্ঘ সময় পরে এই অভিযোগ কেন? গণমাধ্যমের এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আপনারা যে 25 জন, আমরা কোয়েশ্চেন অ্যান্সার একটু পরে নেব। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আপিল শুনানি 4 দিনে প্রার্থিতা ফিরে পেলেন 204 জন। মঙ্গলবার 53টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এদিকে প্রার্থীদের কারো কারো অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি। নির্বাচনের স্বচ্ছতা এবং নিরাপত্তার জন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল শুনানির চতুর্থ দিনে 70টি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন। এদিন বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও নামঞ্জুর হয়েছে কিছু প্রার্থীর আবেদন। শুনানির পর তারা অভিযোগ তোলেন নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে। এদিকে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। নির্বাচন কমিশন ওনারা বুঝতে পেরেছেন এবং আমার মনোনয়ন পত্র বৈধ বলে তারা ঘোষণা দিয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না এবং এই পরিবেশটা যদি নিশ্চিত করে আহ্বান থাকলো আমাদের পক্ষ থেকে। সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভোটের মাঠ নিশ্চিত করতে ইসিকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বানও জানান প্রার্থীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিক ইস্যুতে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের পুনরায় বিবেচনা করা উচিত বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে বিএনপি।
যারাই এই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য এটাকে কারচুপি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জুলাই ঐক্যের মিছিল আটকে দিয়েছে পুলিশ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো স্টেশনের নিচে জড়ো হন জুলাই ঐক্যের শতাধিক নেতাকর্মী। তাদের দাবি, জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে সংসদকে অকার্যকর করেছিল এবং 14 দলের শরিকরা ক্ষমতার অংশীদার হিসেবে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তাদের বিচার করতে হবে। আগারগাঁও থেকে জুলাই ঐক্য মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে গেলে নির্বাচন ভবনের একটু দূরে ব্যারিকেড দেয় পুলিশ। পরে তাদের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন। জাতীয় নির্বাচন সামনে রেখে শুধু ক্ষমতা পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় নাগরিক সমাজ। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার এবং নির্বাচনী ইশতেহার শীর্ষক সুজন এর বিভাগীয় সংলাপে এসব বিষয় উঠে আসে। থানার অস্ত্রগুলো লুট হয়েছিল 5ই আগস্টের পরে। 1335টি লুট হওয়া অস্ত্র এখন উদ্ধার হয়নি। আমি যদি 5টা করে অস্ত্র এক একটা মানে এমপির আসনে দেই, 300 এমপি, আপনি দেখেন একটা অস্ত্রই কিন্তু একটা আসনের জন্য অনেক বেশি বেদনাদায়ক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য মব সংস্কৃতির অবসান হওয়া দরকার। এই মব, এই সহিংসতার অবসান ছাড়া এটা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানি গুম খুন এবং বহু লোক প্রাণহানি হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে বলতে হবে এই ব্যাপারে তাদের অবস্থান কি। নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে অনেকগুলো দলীয় হয়ে গেছে, এগুলো যাতে নির্দলীয় ব্যক্তিদেরকে এগুলোতে নিয়োগ দেওয়া হয় এবং এগুলো যাতে কার্যকারিতা প্রদর্শন করতে পারে, এই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চাই। সেনা অভিযানে গ্রেফতারের পর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গার জীবননগর। এলাকাবাসী এবং নেতাকর্মীদের সড়ক অবরোধ এবং অগ্নিসংযোগে অচল হয়ে যায় পৌর শহর। বিচার বহির্ভূত এই মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, সেই সাথে প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার এবং অভিযানে থাকা সদস্যদের। বিক্ষোভে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় লোকজন জড়ো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। ডাবলুর মৃত্যুকে হত্যা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয়। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেওয়া হয়। 5 তারিখের পরেও আমরা দেখি সেই একই চিত্র। আমরা এর থেকে বের হতে যাই। এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে যায় জীবননগর পৌর এলাকা। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলা বিএনপির সভাপতি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাবলুর মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। তো হাসপাতালের ডাক্তারকে চাপ দিয়ে তারা একটা রিপোর্ট নিতে চাইছিল যে সে হাসপাতালে আসার পরে মারা গেছে, কিন্তু সে হাসপাতালে আসার পরে মারা যায়নি, আগেই মারা গেছে। আমরা জোর দাবি জানাই এর বিচারের, এর জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি চাই। সোমবার রাত 10টার দিকে বিএনপি নেতা ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হামজা ফার্মেসি থেকে আটক করে সেনাবাহিনী। রাত 12:30টার দিকে ডাবলুর মরদেহ নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘরের মধ্যে ঢুকে মই আরাম করে হাত বাইন্ধে মুখ বাইন্ধে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। মরার পরে কি করবে, ওর হতাশা হয়ে গেছে। আমার হাজবেন্ডের কোনো হার্টের সমস্যা হয়েছিল না। হাজবেন্ড যারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে মেরেছে, আমি তাদের হত্যার আমি ন্যায্য বিচার চাই। পরিবার ও দলের নেতাকর্মীরা নির্যাতনে হত্যার দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটকের পর অসুস্থ হয়ে পড়েন ডাবলু। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
ডাবলুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বহির্ভূত এ ধরনের মৃত্যু দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা, যা দেশের জন্য শুভ নয় বলেও উল্লেখ করা হয় এক শোক বিবৃতিতে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তী সহ 18 জনের বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা 2রা ফেব্রুয়ারি। দুপুরে ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ঠিক করা হয়। রাদওয়ান মুজিব, সিদ্দিক, ববি সহ 18 জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের শুনানির জন্য 18 জানুয়ারি ঠিক করেছে আদালত। এর আগে দুদকের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম যুক্তিতর্ক তুলে ধরে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। এরপর কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 236 মৌলভীবাজার 2-এ। মির্জা ফখরুল ইসলাম, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছি মৌলভীবাজার 2 কুলাউড়া এলাকায় এবং একটি চা বাগানের মাঝেই বলা যায়। তো আমার সাথে আছেন বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমে আমরা প্রশ্নে চলে যাই। এখন পর্যন্ত কুলাউড়া তো আসলে একটি বৈচিত্র্যময় জায়গা বলা যায়, চা বাগান, হাওর বা সবকিছু মিলিয়ে। এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে আপনারা ছুটে যাচ্ছেন, তাদের কাছে আপনারা বলছেন আপনাদের কথা। সাধারণ মানুষ আসলে কিভাবে নিচ্ছে এবং কি চাইছে এই ভোটকে কেন্দ্র করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এবং বলা যায় নতুন বাংলাদেশে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আমার পক্ষ থেকে স্বাগত, ধন্যবাদ আপনাদের মাধ্যমে দেশবাসীকে। মৌলভীবাজার 2 কুলাউড়া আসন, এই আসনে আমি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জামাত ইসলামের এমপি প্রার্থী। আজকে সারা বাংলাদেশের নিয়ে মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের সমস্ত ভোটাররাই আজকে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়েই প্রতিদিন হাটে ঘাটে, বাজারে, চায়ের দোকানে সর্বক্ষেত্রেই একটাই কথা, যে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে আবহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন মাত্রা, বিগত দীর্ঘ সময়ে যুবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এর সংখ্যা প্রায় 4.5 কোটি। তাদের মধ্যে নতুন একটা মাত্রা, যে নতুনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আর বিগত সময়ে বিশেষ করে মহিলারা ভোট সেন্টারে যেতে পারেনি, ভোটাররা যেতে পারেনি। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে আশ্বস্ত করেছেন 12 ফেব্রুয়ারির নির্বাচন একটি ভালো নির্বাচন উপহার দিবেন। আমরা আশা করি সেই ভালো নির্বাচন অনুষ্ঠিত হলে পরে দেশবাসী নতুন মাত্রায় ইলেকশনের প্রতি আলাদাভাবে পরিচিতি হবে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবে। এই আসনে চা বাগান অধ্যুষিত এলাকাও রয়েছে, তারপর ভোটারদের মধ্যে বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সম্মিলন এই আসনে আমরা দেখেছি। তো তাদের কাছে আসলে তারা কিভাবে দেখছে বা তাদের ভোট টানতে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম উপজেলা হচ্ছে কুলাউড়া। আপনি ঠিকই বলছেন যে এটা একটা বৈচিত্র্যময় উপজেলা। মৌলভীবাজারে হচ্ছে চায়ের রাজধানী। 92টি চা বাগানের মধ্যে 22টি হচ্ছে আমাদের কুলাউড়া উপজেলায়। চায়ের বাগান, বিশাল একটা মিঠা পানির হাওর রয়েছে, নদী রয়েছে, সমতল টিলা, আবার আমাদের এখানে খাসিয়া জনগোষ্ঠীরা রয়েছে। বহু বৈচিত্র্যের মণ্ডিত আমার এই কুলাউড়া উপজেলা। আমি কুলাউড়া সমস্ত এলাকায় ঘুরে ফিরেছি। আমরা সকলের মধ্যে একটা আগ্রহ আমরা লক্ষ্য করছি। সকলের মধ্যে জাতীয় যেটা আবহ সৃষ্টি হয়েছে, এটা পরিবর্তন। এই পরিবর্তন জাতি এখন দেখতে চায়। অতীতের গদবাদা নিয়মে জনগণ দেখতে চায় না। আগামী বাংলাদেশ একটি পরিবর্তনশীল বাংলাদেশ এদেশের জনগণ দেখতে চায়। সেটা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে, চায়ের শ্রমিক, খাসিয়া, সাধারণ জনগণ,
হাওড় এলাকার, বাটি এলাকার জনগণ, সকল শ্রেণী পেশা, সকল ধর্মবর্ণের মানুষের পক্ষ থেকে সেই চাওয়াটা। একটু শেষে ছোট্ট করে জানতে চাই যে এখন পর্যন্ত পরিবেশ কেমন এবং আসলে লেভেল প্লেইং ফিল্ড কিংবা সার্বিক প্রার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, কেমন লক্ষ্য করছেন এই আসনে? এখন পর্যন্ত এক কথা যতটুকু বলা যায় মোটামুটি সুন্দর একটা পরিবেশ আছে। তো আমরা মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হচ্ছে সেটাকে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা যাতে শতভাগ নিশ্চিত হয়। যদি এটা নিশ্চিত না করা যায় যে প্রত্যাশার জায়গা, আমরা সেই প্রত্যাশার জায়গা পুষতে পারবো না। সেক্ষেত্রে কোনো শঙ্কা আছে কিনা? যে শঙ্কা আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পারছি, হুমকি দুমকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা হচ্ছে। আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, এক জায়গায় কথা বলে সারা দেশে সেটা প্রচার হয়। কোথাও বলছে যে আমরা ব্যালট ছাপায় ফেলবো, কোথাও বলছে যে এই প্রতীক ছাড়া আর কোনো কিছু মানে না। এগুলা দিয়ে মনে হচ্ছে যে এটাকে জাতিকে মেসেজ দেওয়া হচ্ছে। আমরা চাই একটা সুন্দর পরিবেশে সবে মিলে যাতে আমরা গড়তে পারি আমাদের এই বাংলাদেশ, এবং সবার যদি আন্তরিকতা থাকে, সুন্দর পরিবেশ নিশ্চিত করা যায়, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাত্রা শুরু করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে মৌলভীবাজার 2 আসন কুলাউড়া উপজেলায়। পরবর্তীতে আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা প্রতিনিধির সাথে যুক্ত হওয়ার। সবাই ভালো থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন, সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকবেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে বিদেশে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ এবং জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এদিকে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শেষে শিগগিরই মামলাসহ অভিযোগপত্র দাখিল করা হবে। এর মধ্যে আছে আমেরিকায় 40টি, মালয়েশিয়ায় 47টি, দুবাইতে 59টি, কম্বোডিয়ায় 117টি বাড়ি সহ 40 অ্যাপার্টমেন্ট এবং $1 কোটি। একই সাথে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে মানি লন্ডারিং এর পৃথক 3টি মামলায় অভিযোগ গঠনের জন্য 19, 27 এবং 28 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্য সহ প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমন অভিযানে এই বিপুল সংখ্যক প্রাণহানির কথা স্বীকার করল ইরান সরকার। বিক্ষোভকারীদের একটি পক্ষকে সন্ত্রাসী উল্লেখ করে সেই কর্মকর্তা দাবি করেন তারাই বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ের মৃত্যুর জন্য দায়ী। এদিকে ইরানে সামরিক হামলার কথা এখনো গুরুত্ব দিয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ না চাইলেও ইরানও প্রস্তুত রয়েছে। চলমান অস্থিরতায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।